আচ্ছা, আপনারা সকলে জানেন যে পর্তুগাল একসময় ব্রাজিলকে শাসন করেছে। প্রায় ৩৫০ বছর ধরে সরাসরি পর্তুগালের অধীনে ছিল ব্রাজিল। অথচ ব্রাজিল বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ, যে কিনা পর্তুগালের চেয়ে প্রায় ৯০ গুণ বড়। তাহলে এত ছোট একটা দেশ কিভাবে ব্রাজিলের মতো এত বিশাল দেশকে শাসন করলো, আর কিভাবে বা ব্রাজিল পেল স্বাধীনতা? আসুন আজকে এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি। ক্রিস্টোফার কলম্বাসকে তো সকলেই চেনেন, তাই তো? খুবই বিখ্যাত পর্যটক। তিনি ১৪৯৪ সালে আমেরিকায় পৌঁছান। তো তার আমেরিকা আবিষ্কারের পরপরই ইউরোপীয় দেশগুলোর মাঝে একটা কারাকারি পড়ে গেল। কার আগে কে নতুন দেশ আবিষ্কার করবে, সে দেশের দখল নিবে। এই সময় স্পেন ও পর্তুগাল তাদের মাঝে একটা অদ্ভুত চুক্তি করল, ট্রিটি অফ টর্ডেসিলিস। তারা প্রায় ৪৬ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমারেখা বরাবর একটা দাগ টানল। তারপর স্পেন বলল, এই দাগের পশ্চিমে যা এলাকা আছে সব আমার, আর পর্তুগাল বলল, পূর্বে যা এলাকা আছে সব আমার। এভাবে তারা আমেরিকাকে নিজেদের মাঝে ভাগ করে নিল, মানে নিজে নিজেই সব কিছু। যাই হোক, আমরা মূল গল্পে ফিরে আসি। পেদ্রো আলভারেজ কাব্রাল, এই পর্তুগিজ নাবিকের খেয়াল হলো তিনি ভারত যাবেন, যাতে ভালো মশলার ব্যবসা করা যায়। তখন সবাই ভারত আসছিল মশলার ব্যবসা করার লোভে। তো কাব্রাল ভারতের উদ্দেশ্যে জাহাজ চালালেন ঠিকই, কিন্তু পৌঁছে গেলেন অন্য এক জায়গায়। এই জায়গাটি আজকের যুগের ব্রাজিল। ব্রাজিলের তেরা দে সান্তায় ১৫০০ সালের ২২ এপ্রিল কাব্রাল ল্যান্ড করেন। তো পর্তুগিজরা এই নতুন দেশে এসে দেখল যে নেয়ার মতো তেমন কিছু নেই, শুধু এক জাতের গাছ ছাড়া। এই গাছটা খুব ইন্টারেস্টিং। গাছের ভেতরের রং টকটকে লাল, অ্যাম্বারের মতো। পর্তুগিজরা গাছটির নাম দিল ব্রাসা। ব্রাসা মানে পর্তুগিজ ভাষায় অ্যাম্বার। এই ব্রাসা গাছ প্রচুর পরিমাণে সংগ্রহ করলো তারা, আর সোজা গিয়ে ইউরোপে বিক্রি করা শুরু করলো। গাছটি থেকে কাপড়ের লাল রং প্রস্তুত হতো। আপনাদের আশা করি আর বলে দিতে হবে না যে ব্রাসা থেকে এসেছে ব্রাজিল নামটি। আর এই ব্রাসা গাছের বর্তমান নাম হচ্ছে ব্রাজিল উড গাছ। দেশটির উপকূল ভর্তি ছিল জঙ্গল, আর এই জঙ্গলে থাকতো টুপি গুয়ারানির মতো আদিবাসীরা। পর্তুগিজরা তাদের সাথেই ব্যবসা করত, ভেতরে তেমন ঢুকেনি। তবে দৃশ্যপট পাল্টে গেল ১৫৩০ সালে এসে। ফরাসিরা এই গাছের ব্যবসায় হাত দেওয়ার চেষ্টা করছিল। তো পর্তুগালের তখনকার রাজা তৃতীয় জন, তিনি একটা কাজ করলেন। তিনি করলেন কি, ব্রাজিলের সোজা পর্তুগিজ নৌবহর পাঠিয়ে দিলেন, আর অধিকৃত জায়গাগুলোকে সরাসরি পর্তুগিজ শাসনে নিয়ে আসলেন। তো নেটিভরা তো এত সহজে ছাড় দিবে না, তারা পর্তুগিজদের সাথে লড়াই শুরু করলো। তবে এখানে সমস্যা দুটো। এক, পর্তুগালের আছে ফায়ার আর্মস, মানে বন্দুক, পিস্তল, আর সেই সাথে ইউরোপ থেকে তারা নিয়ে এসেছে নানা রোগ। এই রোগে নেটিভ মানুষগুলোর সংখ্যায় একদম কমে গেল, দলে দলে মরতে লাগলো। আর পর্তুগিজ দখলদাররা বিশাল একটা অংশ কবজা করে ফেলল। সেই সাথে তারা আরও একটা কাজ করেছিল, নাবিকদের সাথে এলো খ্রিস্টান পাদ্রীরা। দলে দলে নেটিভদের খ্রিস্টান বানিয়ে দলে ঢোকানো শুরু করলো। অর্থাৎ নীরবেই একটা জেনোসাইড ঘটে গিয়েছিল এই পর্তুগিজ অধিকৃত এলাকা জুড়ে। সুগার এম্পায়ার মানে চিনি সাম্রাজ্য। খুবই অদ্ভুত একটা নাম, তাই তো? হ্যাঁ, এই নামেই কিন্তু ডাকা হতো পর্তুগিজ ব্রাজিলকে। কেন জানেন? কারণ ব্রাজিলে উৎপাদিত হওয়া চিনি ১৬ থেকে ১৭ শতকে ব্রাজিলের যে উত্তর পূর্বাংশ আছে সেখানে পর্তুগিজরা আখের চাষ শুরু করে দিল। প্রচুর লাভ, তবে শ্রমও দিতে হয় বেশি। ফলে পর্তুগিজরা দাস আনা শুরু করেছিল আখের ক্ষেতে কাজে লাগানোর জন্য। আমরা পূর্বের একটা ভিডিওতে এই দাস ব্যবসা সম্পর্কে ডিটেলসে বলেছি। উত্তর পূর্বের প্যারানাম্বুকো, বাহিয়া, রিসাইফি এসব জায়গায় আখের চাষটা বেশি হতো। তবে আপনারা তো জানেন যে চিনির লোভে পিঁপড়া আসে। তো এই লাভজনক আখ ব্যবসা কবজা করতে ব্রাজিলে হানা দিল ডাচরা। তারা ১৬৩০ সালে এসে নর্থ ইস্টার্ন ব্রাজিলে ঘাঁটি গাড়ে। তবে বেশি বছর থাকতে পারেনি। ২৪ বছর পর ১৬৫৪ সালে পর্তুগাল ডাচদেরকে ব্রাজিল থেকে তাড়িয়ে দেয়। চিনির ব্যবসা পর্তুগালকে ধনী বানিয়ে দিয়েছিল। ব্রাজিলকেও চিনছিল সারা বিশ্ব। তবে ১৬৯০-এ এসে আরও ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটল। ব্রাজিলে আবিষ্কৃত হলো সোনা। ব্যাস, ইউরোপ থেকে হাজারে হাজারে অভিবাসী ব্রাজিল আসা শুরু করলো। হিউজ মাইগ্রেশন। কিছু সময় পর আবিষ্কৃত হলো ডায়মন্ড, মানে হীরা। বাস, ব্রাজিলকে আর পাইকে, পর্তুগাল তো একদম লালে লাল। তবে সব ভালো সময়েরই একটা শেষ থাকে। সাল ১৮০৭। ইউরোপের আকাশে মেঘ ঘনিয়ে এলো। মেঘটাকে জানেন?
মেঘটা হলো নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন এসে পর্তুগাল দখল করে বসলেন। পর্তুগালের রাজা ষষ্ঠ জন কিন্তু নেপোলিয়নের কাছে হার মানেননি। তিনি পালিয়ে চলে গেলেন ব্রাজিলে। ব্রাজিলে বসে পর্তুগিজ সাম্রাজ্য শাসন করতে লাগলেন। তৈরি করলেন ইউনাইটেড কিংডম অব পর্তুগাল, ব্রাজিল অ্যান্ড আলগারভেস। সত্যি বলতে এই ঘটনাটা খুবই ইউনিক, কারণ এর আগে কোনো ইউরোপীয় পাওয়ার কলোনিতে বসে সাম্রাজ্য শাসন করেনি। দেশটা ছিল ফার্স্ট ক্লাস, কলোনি ছিল সেকেন্ড ক্লাস। কিন্তু ষষ্ঠ জনের এই কাণ্ডে ব্রাজিল পর্তুগালের সমমর্যাদা পেয়ে গেল। নেপোলিয়ন 1815-তে ক্ষমতা হারান, আর 1820 সালে পর্তুগাল ফ্রান্সের দখল থেকে পুরোপুরি মুক্ত হয়। তখন ষষ্ঠ জন করলেন কি, তিনি পর্তুগাল ফিরে গেলেন, আর যাওয়ার আগে তার ছেলে পেদ্রোকে ব্রাজিলে রেখে গেলেন এজেন্ট হিসেবে। তো জন যাওয়ার পর 1821-এ আবার ব্রাজিলকে আগের মতো কলোনি উপাধি দিয়ে দিলেন। মানে ব্রাজিল এতদিন যে সম্মানটা পেত সেটা আবার নাই। সাথে তিনি পেদ্রোকে বললেন যে বাবা তুই চলে আয়। কিন্তু এবার ঘটনা উল্টা। প্রিন্স পেদ্রো ঘটনার মোড়ই ঘুরিয়ে দিলেন। 1822 সালের 7 সেপ্টেম্বর এই দিন পেদ্রো ইপিরাঙ্গা নদীর কাছে ঘোষণা দিলেন ইন্ডিপেন্ডেন্সিয়া ও মরতে, অর্থাৎ স্বাধীনতা নয়তো মৃত্যু। ইতিহাসে এই ঘটনা পরিচিত ইপিরাঙ্গার কান্না হিসেবে। জন ছেলের এই পাকনামিটা সহজে মেনে নেননি। 2 বছর হালকা যুদ্ধটুদ্ধ হলো, কিন্তু পর্তুগালের পাঠানো সেনারা পেদ্রো সমর্থকদের হাতে ভালোই মার খেল। 1824-এ এসে জন বললেন যে ঠিক আছে বাপ, তোর দেশ নিয়ে তুই থাক, ব্রাজিল স্বাধীন। সেই থেকে স্বাধীনতা পেল ব্রাজিল। তবে এরপরও দুটি কথা না বললেই নয়, ব্রাজিল তো ব্রাজিল সাম্রাজ্য হিসেবে স্বাধীনতা পেল, কিন্তু রিপাবলিক অফ ব্রাজিল হলো কখন, বা রাজতন্ত্র কখন গেল? এর উত্তরে আমাদের দুটো ঘটনা বলে যাই। প্রথমটি 1888 সালের দাসপ্রথা বিলুপ্তি। আপনারা তো জানেন যে ব্রাজিল আফ্রিকা থেকে 50 লক্ষেরও বেশি দাস নিয়ে এসেছিল। 1888 সালে সোনালী আইনের মাধ্যমে দাসদেরকে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়। তারা আর খেতে কামারে কাজ করতে বাধ্য না, তারা এখন থেকে মুক্ত। আর এই সোনালী আইনের প্রতিক্রিয়ায় হলো 1889 সালের কু। যেহেতু দাসরা এখন মুক্ত, সুতরাং কৃষি জমির যে মালিক পক্ষ তাদের মাথায় হাত পড়ল। তারা ব্রাজিলের রাজার উপর খেপে গেল। ফলে 1889 সালে ব্রাজিলীয় মিলিটারি কু করে রাজাকে ক্ষমতাচ্যুত করে দেয় এবং রাজতন্ত্রের অবসান ঘটিয়ে রিপাবলিক অফ ব্রাজিল ঘোষণা করে। ফলে ব্রাজিল পেল নতুন পরিচয়, আর পেল নতুন একটা পতাকা। এই যে পতাকাটা আমরা রাস্তায়, ছাদে, বারান্দায় উড়িয়ে থাকি, এই পতাকাটাই 1889 সালে ব্রাজিল পেয়েছিল। তো অনেক কথা বলে ফেললাম, তবে মূল গল্প এটাই। 1500 সালে কাব্রালের ব্রাজিলে আসা, আর 1889 সালে মিলিটারি কু। মাঝখানে 450 বছর। এরপরও ব্রাজিলে কিছু খুঁটিনাটি চলেছে, বিশেষ করে 2 বিশ্বযুদ্ধ ঘিরে, তবে সেই গল্প আরেকদিন। দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা ইউরোপের দেশ স্পেন থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত, অথচ আর্জেন্টিনার প্রায় পুরো জনসংখ্যাই স্প্যানিশ ভাষায় কথা বলে। অদ্ভুত, তাই না? আসলে আজকের যে আর্জেন্টিনা, এই আর্জেন্টিনাকে জন্ম দিয়েছে স্পেন। তাই আর্জেন্টিনার সবকিছুতে রয়েছে স্প্যানিশ প্রভাব। আসুন আমরা জানার চেষ্টা করি যে স্পেন কিভাবে প্রায় 250 বছর আর্জেন্টিনাকে শাসন করেছিল এবং আর্জেন্টিনা বা কিভাবে এই স্প্যানিশ শাসন থেকে স্বাধীনতা পেল। 1516 সাল, তখন ইউরোপীয়রা সারা দুনিয়া জুড়েই নতুন নতুন দেশ খুঁজে বের করছে। এমনই একজন ইউরোপীয় ছিলেন হুয়ান দিয়াস দে সালিস। এই স্প্যানিশ নাবিক সর্বপ্রথম দক্ষিণ আমেরিকায় আর্জেন্টিনার উপকূলে পৌঁছান। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ারেসের পাশেই আছে রিও দে লা প্লাতা, মোহনা নদী, যেখানে এসে সাগরে মিশে সেই জায়গাটাকে মোহনা বলে। তো এই রিও দে লা প্লাতাতে দুটি বড় নদী সাগরে এসে পড়েছে, পারানা নদী ও উরুগুয়ে নদী। তারা আটলান্টিক মহাসাগরে এসে পড়েছে। আর রিও দে লা প্লাতা এই নদী দুটির জল পেয়ে পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে প্রশস্ত মোহনায়। তো হুয়ান দিয়াস দে সালিস 1516 সালে এই মোহনায় এসে পৌঁছান, কিন্তু মাটিতে নেমে বেশি কিছু করতে পারেননি। স্থানীয়রা তাকে মেরে ফেলে। রিও দে লা প্লাতা মানে স্প্যানিশ ভাষায় রূপার নদী। স্থানীয়রা গল্প বলতো এখানে একটা রূপার পাহাড় আছে। সেটা শুনেই স্প্যানিশরা মোহনার নাম রিও দে লা প্লাতা দিয়ে দেয়। মজার ব্যাপার হলো আর্জেন্টিনা নামটাও এসেছে রূপা থেকে। রূপার ল্যাটিন নাম হলো আর্জেন্টাম, সেখান থেকে আর্জেন্টিনা, রূপার দেশ। একবার যখন স্প্যানিশরা আসলো, তারা বারবার আসা শুরু করলো। 1536-এর দিকে স্প্যানিশরা এই যে আজকের বুয়েনোস আয়ারেস শহর, আর্জেন্টিনার রাজধানী, এই শহরটা প্রতিষ্ঠা করলো। তবে বেশি দিন থাকতে পারেনি।
বিভিন্ন সমস্যায় তারা এই সেটেলমেন্ট ফেলে চলে যায়। আরও কিছু বছর পর 1580 সালে হুয়ান দে গেরে একদম ভালোভাবে বুয়েনোস আয়ার্সে বসতি স্থাপন করলেন। ওই যে রিও দে লা প্লাতা মোহনার পাশেই, এক পাশে নদী, এক পাশে সাগর, ফলে চলাচলের সুবিধা হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে। স্প্যানিশরা বুয়েনোস আয়ার্সে এসেছে বলে ভাববেন না এটাই দক্ষিণ আমেরিকায় তাদের প্রথম আগমন। এরও অনেক আগে তারা উত্তর পশ্চিম দিকটা দখল করেছিল। এই যে আজকের দিনের পেরু আর চিলি, এগুলোও তখন স্পেনের কন্ট্রোলে ছিল। তারা এই অঞ্চলটাকে বলতো ভাইসরয়ালটি অফ পেরু। ভাইসরয়ালটি মানে একটা নির্দিষ্ট এলাকা যা কন্ট্রোল করেন একজন ভাইসরয়। এই ভাইসরয়দের স্প্যানিশ সরকারই নিয়োগ করত। যাই হোক, এই ভাইসরয়ালটি অফ পেরুর রাজধানী ছিল লিমা। লিমা অবশ্য আজও পেরুর রাজধানী। তো স্প্যানিশরা প্রথমে ভাইসরয়ালটি অফ পেরু থেকে বুয়েনোস আয়ারেসকে শাসন করত। দলে দলে স্প্যানিশ এই জায়গাটাতে বসতি বানাতে থাকে। কেউ করত কৃষিকাজ মানে ফার্মিং, কেউ করত পশুপালন মানে র্যাঞ্চ বানিয়ে গরু মহিষ পালত, আর এসব কাজে স্থানীয়দের জোর করে খাটানো হতো। আফ্রিকা থেকেও অনেক দাসকে নিয়ে এসেছিল স্প্যানিশরা। তাদের সাথে কি হয়েছিল সেটা পরে বলবো। আর সেই সাথে ছিল পাদ্রীরা। দলে দলে লোককে খ্রিস্টান বানাতে লাগলো তারা। যাই হোক, আপনারা তো ম্যাপে দেখেছেন পেরুর রাজধানী লিমা বুয়েনোস আয়ারেসের থেকে কতটা দূরে। সুতরাং একটা সময় পরে গিয়ে এরকম দূর থেকে শাসন করা ডিফিকাল্ট হয়ে পড়ল। তখন বানানো হলো নতুন একটা ভাইসরয়ালটি অফ রিও দে লা প্লাতা। অনেক বিশাল একটা এলাকা। এই যে আজকের আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া, এদের প্রায় পুরোটা মিলেই হয়ে গিয়েছিল ভাইসরয়ালটি অফ রিও দে লা প্লাতা, শুধু দক্ষিণের কিছু অংশ ছাড়া। এই অংশটা পাতাগোনিয়া মরুভূমি। পাতাগোনিয়ায় ছিল আদিবাসীরা, স্প্যানিশরা তাদের ঘাটায়নি। তো এই ভাইসরয়ালটি অফ রিও দে লা প্লাতার রাজধানী ছিল বুয়েনোস আয়ারেস, মোহনার শহর। স্প্যানিশরা এভাবেই আর্জেন্টিনা সহ পুরো এলাকাটা শাসন করতে লাগলো। তবে এর ভিতরে কিছু সমস্যা সামনে আসছিল, যেমন ধরেন ক্রেওল সমস্যা। স্প্যানিশরা বুয়েনোস আয়ারেসে একদম পাকাপাকিভাবে আসে 1580-তে। তো এর ভিতরই প্রায় 200 বছর পার হয়ে গেছে। ততদিনে দেখা গেছে অনেক স্প্যানিশ ইউরোপের বদলে আমেরিকার মাটিতেই জন্ম নিয়ে ফেলেছে। অনেকের বাবা কিংবা মা স্থানীয়। এদের বলা হতো ক্রেওল, মানে দক্ষিণ আমেরিকার স্প্যানিশ। যেহেতু এরা ইউরোপীয় নয়, তাই এদের ভালো ভালো সরকারি পদগুলো দেয়া হতো না, মানে বৈষম্য আর কি। তো ক্রেওলসরা ওই যে নাক উঁচু অরিজিনাল স্প্যানিশ, তাদের বিরুদ্ধে খেপল। তারপর ধরেন ব্যবসায় বাঁধা। স্পেন সরকারের অর্ডার ছাড়া স্থানীয়রা ইচ্ছামতো পণ্য বেচাকেনা করতে পারত না। বিক্রি করতে হলে স্পেনের কাছেই করতে হতো। ধরেন আপনি বুয়েনোস আয়ারেসের একজন ব্যবসায়ী, আপনি গম উৎপাদন করেন। তো সেম পরিমাণ গমের জন্য স্পেন সরকার আপনাকে দিবে $10, কিন্তু একই গমের জন্য একজন ব্রিটিশ ব্যবসায়ী আপনাকে দিবে $20। তাহলে আপনি কাকে বিক্রি করবেন? অবশ্যই ব্রিটিশকে। কিন্তু স্পেন সরকারের আইনের কারণে বুয়েনোস আয়ারেসের ব্যবসায়ীরা এটা করতে পারত না, ফলে ব্যবসায় লস হতো, ফলে তারাও খেপে গেল। তবে এত কিছুর পরও স্পেন আর্জেন্টিনা সহ তার বাকি কলোনিগুলো সুন্দর মতো কন্ট্রোল করে যাচ্ছিল, কেউ সাহস করেনি। কিন্তু অবশেষে আসলো বিপদ। ইউরোপের মাটিতে শুরু হলো তুমুল যুদ্ধ, যার সূচনা করলেন এক বিখ্যাত যুদ্ধনায়ক, নেপোলিয়ন বোনাপার্ট। ইতিহাসে এই যুদ্ধ পরিচিত নেপোলিয়নিক ওয়ার্স নামে। স্পেন এই যুদ্ধের শুরুর দিকে নেপোলিয়নের সাথেই ছিল, আর ব্রিটিশরা ছিল বিরুদ্ধে। ফলে ব্রিটিশরা ভাবল আমরা এই সুযোগে স্পেনের কলোনিগুলো আক্রমণ করি। বিশেষ করে তারা চাচ্ছিল বুয়েনোস আয়ারেসকে দখল করতে। এতে তারা পোর্টটা ব্যবহার করে নিজেদের ব্যবসা বাড়াতে পারবে, আবার আটলান্টিকের উপকূলে একটা নেভাল বেস মানে নৌঘাটিও বানানো গেল। 1806 সালে বুয়েনোস আয়ারেসে প্রথম ব্রিটিশ আক্রমণ হয়। যে স্প্যানিশ গভর্নর তখন শহরের নিরাপত্তায় ছিলেন তিনি পালালেন। মানে দেখেন অবস্থা, স্পেনের মান সম্মান একদম ধুলায়। ব্রিটিশরা মজায় মজায় শহরটা দখল করল। তবে তারা তখনও বুঝেনি কত ধানে কত চাল। স্থানীয়রা ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে এমন চোরা লড়াই শুরু করল যে ব্রিটেন দ্রুতই আত্মসমর্পণে বাধ্য হয়। অপমান, ব্রিটিশ সাম্রাজ্যের অপমান। ব্রিটেন আরও শক্তিশালী হয়ে ফিরল 1807-এ, এবং এবার আরও খারাপভাবে মাইর খেল। ঘরের মহিলারা পর্যন্ত যোগ দিল ব্রিটিশদের বিরুদ্ধে। আবার আত্মসমর্পণ। ব্রিটিশরা তো পালালো, তবে বুয়েনোস আয়ারেসের অধিবাসীরা দুইটা জিনিস বুঝল। এক, স্পেন আমাদের কখনোই বাঁচাতে আসবে না, তারা আমাদের নিয়ে ভাবেও না। দুই, আমরা যখন নিজেরা নিজেরা ব্রিটেনকে হারাতে পেরেছি, স্পেনকেও হারাতে পারবো।
এভাবেই স্বাধীনতার সুগন্ধ পেতে লাগলো বুয়েনোস আইরেসের আর্জেন্টাইনরা। স্পেনের কফিনে শেষ পেরেক ঠুকলেন নেপোলিয়ন নিজে। 1808 সালে নেপোলিয়ন স্পেন আক্রমণ ও দখল করেন এবং স্পেনের রাজা সপ্তম ফার্ডিন্যান্ডকে সরিয়ে নিজের ছোট ভাই জোসেফ বোনাপার্টকে ক্ষমতায় বসিয়ে দেন। পরিবারতন্ত্র আর কি। যাই হোক, এই ঘটনা স্পেনের মানসম্মান একদম শেষ করে দিল। বুয়েনোস আইরেসের অধিবাসীরা বুঝল স্পেন এখন দুর্বল, যেহেতু স্পেনেরই রাজা নেই সেহেতু আমাদের রাজাও আর স্পেনের কেউ হবে না, সুতরাং তারা এবার স্বাধীনতার জন্য মাঠে নেমে পড়ল। 1810 সালের 18 থেকে 25 মে, মোট 7 দিন। এই 7 দিন আর্জেন্টিনার ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই 7 দিনেই সংঘটিত হয় মে বিপ্লব। বুয়েনোস আইরেসের নিরাপত্তায় থাকা সেনাদের একটা অংশ বিপ্লব করে স্প্যানিশ ভাইসরয়কে নামিয়ে ফেলল। ফলে ভাইসরয়ালটি অফ রিও দে লা প্লাতা খতম হলো, স্পেনের নিয়ন্ত্রণও চলে গেল। সেনারা প্রতিষ্ঠা করল প্রিমেরা, মানে প্রথম যান্ত্রা সরকার। এইভাবেই আর্জেন্টিনার স্বাধীনতার সূচনা হলো। আজকে আপনারা যে আর্জেন্টিনার পতাকায় সূর্য দেখেন, বলা হয় এই সূর্যটাই মে বিপ্লবের সকালে আর্জেন্টিনার আকাশে উদিত হয়েছিল। সেই রাঙা সূর্যকে আর্জেন্টাইনরা নিজেদের পতাকায় স্থান দিয়েছে। যাই হোক, এই মে বিপ্লব ছিল আর্জেন্টিনার স্বাধীনতার সূচনা। তবে পুরোপুরি স্বাধীনতা পেতে অপেক্ষা করতে হয়েছিল আরও 4 যুগ। আমি পরবর্তী ভিডিওতে বলবো কিভাবে আর্জেন্টিনা পুরোপুরি স্বাধীন হলো, কিভাবে আজকের বর্ডারটা পেল এবং কিভাবে কালোদের সরিয়ে পুরোপুরি সাদা হয়ে উঠল আর্জেন্টিনা। এবং অবশ্যই বলবো এক বিখ্যাত বীরের কথা, হোসে দে সান মার্টিন, আন্দিজ পর্বতমালা পাড়ি দেয়া মহাবীর।